দর্শক স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। এক বছর হতে চলল গণ অভ্যুত্থানের এবং জুলাই মাস চলছে। এই জুলাইকে ঠিক এক বছর আগে এই জুলাই আমরা দেখেছিলাম বাংলাদেশের যে জীবদ্দশা স্বাধীনতার পরে, এমনকি হয়তোবা পৃথিবীর এই প্রথম কোনো দেশে জুলাই মাস ৩৬ দিনে হয়েছিল। সেই দেশের জাতি, ছাত্র, জনতা তারা ঘোষণা দিয়েছিল যে জুলাই শেষ হয়নি, জুলাই ৩৬ চলবে। এটি আপনাদের নিশ্চয়ই মনে আছে। সেই জুলাইয়ের যে ৩৬ জুলাই, 36 জুলাই, সেই জুলাই কিন্তু এখন স্মরণ করা হচ্ছে, জাতি বিভিন্নভাবেই স্মরণ করছে। আমরা আজকের দিনের জন্য আজকে আমরা ৭ই জুলাইতে পড়েছি। ৭ই জুলাই গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানারে একটি কর্মসূচি দেওয়া হয়, যেই কর্মসূচির নাম ছিল বাংলা ব্লকেড। এবং সেই সময় এই যে বাংলা ব্লকেড, এই ধরনের নাম কিন্তু জাতি আর কখনো শুনে নেই। এবং এর পেছনে যে এক ধরনের সৃষ্টিশীলতা ছিল, যে কর্মসূচিগুলোর নাম আমরা জানতাম ধর্মঘট হতে পারে, কর্মসূচির নাম হয় হরতাল, কর্মসূচির নাম হয় মানববন্ধন, কর্মসূচির নাম হয় অবরোধ, কিন্তু বাংলা ব্লকেড এটি কী আসলে, সেই বিষয়ে এবং ব্যাপক সাড়া পড়ে বাংলা ব্লকেটে এবং স্থবির হয়ে যায় রাজধানী এবং তাদের এই কর্মসূচিতে। আমাদের আজকের এই কর্মসূচি এবং এই কথাগুলো নিয়ে কথা বলবো, যে কারণে আমার আজকের বিষয়ের নাম হলো জুলাইয়ের স্মৃতি। আমাদের সাথে আছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। নাজমুল, আপনাকে স্বাগত। নাজমুল হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কও ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক জিয়নও সেই আন্দোলনে বনশ্রী রামপুরা এলাকায় সক্রিয় ভূমিকা রাখে। দর্শক, আমরা অনুষ্ঠানটি শুরু করব, তবে শুরু করার আগে বরাবরের মতো শিরোনাম দেখে আসতে চাই। শিরোনাম দেখে এরপর আলোচনা আমাদের শুরু। মুসলিম বিশ্বকে সহায়তায় ইসলামী এনজিওগুলোকে আরও সামাজিক ব্যবসার আহ্বান প্রধান উপদেষ্টার। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সহায়তায় ভূমিকা রাখার প্রত্যয়। টেকসই গণতন্ত্রের গোড়াপত্তন দরকার, অভিমত বদিউল আলম মজুমদারের। নির্বাচন কমিশনের নিয়োগ ব্যবস্থায় পরিবর্তন না এলে সব হবে পণ্ডশ্রম। নির্বাচন বিলম্বে চাওয়া কেউ গণতন্ত্রের পক্ষ শক্তি নয়, বলছে বিএনপি। একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে, জনগণ সাড়া দিচ্ছে না। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত। সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি নাহিদ ইসলামের। পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে না দিলে ফের ফারাক্কায় লং মার্চের ঘোষণা। নদীর হিস্যা, আমাদের পানির হিস্যা আমাদের বুঝে নিতে হয়। আমাদের সীমান্তকে রক্ষা করতে হয়। তাহলে আমরা আবারও লং মার্চ শুরু করব এই রাজশাহী শহর থেকে। এবং নির্বাচনকালীন নিরাপত্তা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। মালয়েশিয়া ফেরত 3 ব্যক্তি জঙ্গি নয়, ভিসার মেয়াদ শেষ। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ফেসবুক এবং ইউটিউবে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। নাজমুল, আপনাকে দিয়ে শুরু করি। আমরা ঠিক এই মুহূর্তে আপনার তো রাজনীতিতে প্রবেশই করেছেন, আর জিয়ান্ত রাজনীতি দলের সঙ্গে আছে। আমরা বর্তমান রাজনীতি নিয়ে আলোচনা করব, তবে তার আগে জুলাইয়ের স্মৃতির কথা জানতে চাই। এখন আমরা 7 তারিখে পড়েছি। 7 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি কী ছিল এবং সেই কর্মসূচিগুলো কীভাবে ঘোষণা দেওয়া হয়েছিল? আপনি কোথায় ছিলেন তখন? ধন্যবাদ আপনাকে, একসাথে আমার সাথে সহ-আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আগস্ট ছাত্রনায়ক অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা এখনও হসপিটালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন, তাদের সুস্থতা কামনা করছি। আজকে আমরা যেই সময় দাঁড়িয়ে আছি, ঠিক একই সময় 365 দিন আগে 7ই জুলাই আমরা বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছিলাম। আপনি জানেন 2018 সালে যে আন্দোলন প্রেক্ষিতে শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন কোটাই থাকবে না, হঠাৎ করেই 2024 সালে 5ই জুন সেই পরিপত্র হাইকোর্ট থেকে বাতিল করা হয়। তার প্রেক্ষিতে কিন্তু
5ই জুন আমরা ছাত্র অধিকার পরিষদের প্রোগ্রাম করেছিলাম এবং আমাদের মনে হচ্ছে আমরা যেহেতু ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে 2018 সালে আন্দোলন করেছি, এই আন্দোলন যদি আমাদের ব্যানারে করি সেক্ষেত্রে হয়তো শিক্ষার্থীদের সম্পৃক্ত কম হতে পারে, পাশাপাশি অন্য রাজনৈতিক দলের শিক্ষার্থী তাদের সাথেও সম্পৃক্ত কম হবে। সেই জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একীভূত হই এবং তারপর থেকে প্রোগ্রামগুলো দিই। এবং জুলাইয়ের 1 থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের মানববন্ধন ছিল, বিক্ষোভ কর্মসূচি ছিল। হাইকোর্ট থেকে বলা হচ্ছিল যে আমাদের এই আন্দোলনগুলো আসলে ফলপ্রসূ আন্দোলন না, কোনো যুক্তিকতা নাই। এবং হাইকোর্ট থেকে আপনার নিশ্চয়ই মনে আছে 5 তারিখ সম্ভবত জুলাইয়ের 5 তারিখে বলা হয়েছিল যে নট টুডে বলা, আমরা যে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন ছিল সেটাও তারা খারিজ করে দেয় ওই সময়টাতে। এবং আমরা 7ই জুলাই বাংলা ব্লকের কর্মসূচি দিই। আমরা ব্লকের কর্মসূচি কিন্তু আপনি যেটা কিছু শুরুতেই বলেছিলেন যে এই কর্মসূচি আমাদের হতো না। আমাদের রাজনৈতিক যে টেবু বা রাজনৈতিক যে কালচার, সেখানে আমরা সবসময় হরতাল, অবরোধ, ধর্মঘট এরকম শুনলেই মনে একটা সহিংসতা বা আমাদের চিরাচরিত যে রাজনৈতিক কালচার, সেক্ষেত্রে আমরা চেয়েছিলাম আমাদের মুভমেন্টগুলোতে যেন একটু নতুনত্ব আসে, মানুষের মনোযোগ যেন আমরা আকর্ষিত করতে পারি, মানুষের মনোযোগগুলো যেন আমাদের কাছে থাকে। সেই জন্য আমরা বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি, মার্চ ফর জাস্টিস কর্মসূচি দিয়েছি এবং রিমেম্বারিং আওয়ার হিরোস এবং অনেক অন্যরকম কর্মসূচি দিয়েছি, যেগুলো সকল শ্রেণী পেশার মানুষের চোখ যেন অন্তত এখানে থাকে যে বাংলা ব্লকের কর্মসূচিটা কী। আদৌ কিন্তু এই যে কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে সেগুলো কিন্তু আমাদের আগেরই অবরোধের মতো করে রাখা। আর সেই সময়টা বিকাল 3টায় আমাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রোগ্রাম শুরু হয়ে শাহবাগ অবরোধ করা হয়। আমি তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসাবে আমার মনে হচ্ছে যে শুধু শাহবাগ নয়, এই আন্দোলনকে যদি আমরা সবার কাছে ছড়িয়ে দিতে চাই তাহলে পাশাপাশি আরেকটা রোড আছে এখানে সায়েন্স ল্যাব, আমরা যদি শাহবাগটা ব্লকেট রাখিও সায়েন্স ল্যাব থেকে কিন্তু গাড়িগুলো যাচ্ছে। আমরা চেয়েছিলাম সরকার যেন কর্ণপাত করে, কিন্তু সরকারের অ্যাপ্রোচ ছিল যে একই দিন 7ই জুলাই দুপুর দিকে শেখ হাসিনা বলেছিলেন এই আন্দোলনের কোনো যুক্তিকতা নাই, এই আন্দোলন আপনারা পড়াশোনায় ফিরে যান, এই আন্দোলন করে কোনো কিছু হবে না, আমাদেরকে এরকম তিরস্কার টাইপের কথা বলেছেন। তো আমরা সকাল 11টা থেকে আমি আমার নেতৃত্বে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে আমি সায়েন্স ল্যাবে ব্লক করি সকাল 11টায় এবং সন্ধ্যা 7টা পর্যন্ত আমি সেখানে ব্লকেট কর্মসূচি পালন করি। সেই সময় মানুষের মানে আপনাদের যারা আপনাদের সমর্থনে আসে স্টুডেন্টরা, তাদেরকে কিভাবে বোঝালেন যে এটি একটি সামগ্রিক আন্দোলন এবং এই যুক্তিটা তারা কিভাবে বুঝতো? আপনাদের সাথে তো ছাত্রলীগের ছেলেপেলেরাও ছিল, ছাত্রলীগের নেতাকর্মীরাও ছিল, ছাত্র দলের মানে তখন সাধারণ ছাত্রছাত্রী ব্যানারে যারা যারা বুঝেছেন, যারা যৌক্তিক মনে করেছেন তারাই প্রবেশ করেছে। কিন্তু আমার জানতে চাওয়া হলো যে আপনারা কিভাবে তাদেরকে বুঝিয়েছিলেন যে এই আন্দোলন একসময় আপনাদের দাবিটি মেনে নিতে বাধ্য করবে সরকারকে? সরকার পতনের দাবি না, তখন তো ছিল কোটার দাবি। দেখুন, আমরা বলতে যে আমরা কখন দাঁড়িয়েছিলাম, যখন আমরা দেখতে পেয়েছি দেশের প্রায় 28 লক্ষ শিক্ষিত তরুণ বেকার যারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। একই সাথে আমরা ওই সময়টা নিউজ দেখেছি রেলওয়েতে একটা চাকরি করছে মাস্টার্সের শিক্ষার্থী পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। এমন এক সময় আবার 56% কোটা ফিরিয়ে না ছাত্র তথা তরুণদের উপর একটা অভিশাপ স্বরূপ তাদেরকে আত্মহত্যার দিকে দাবিত করার মতো একটা প্রক্রিয়া। সেই সময় আমরা বলেছি কোনো একটা রাষ্ট্রে কখনই মেধার চেয়ে কোটা বড় হতে পারে না, 56% কোটা প্রশ্নই আসে না। সেক্ষেত্রে আমরা সরকারি সকল শ্রেণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেকটা গ্রেডে আমরা কোটার যুক্তিক সংস্কার চেয়েছিলাম। আমরা প্রস্তাবনা করেছিলাম 5 থেকে 10%। সরকার শুরু যদি বিবেচনা করে সেটা আরেকটু এদিক সেদিক হতে পারে। প্রত্যেকটা শিক্ষার্থীরা সেটা আজ করতে পেরেছে যে এই কোটা আমি 4টা বছর পড়াশোনা করবো, অনার্স কমপ্লিট করবো, আমার বাবা মা বৃদ্ধ বয়সে আমরা তাদেরকে খাওয়াবো, তাদের দেখাশোনা করব, আমাদের যেরকমভাবে তারা যত্ন নিয়ে আমাদেরকে বড় করেছেন, সেই সময়টা আমরা তাদের পরিবারের বোঝা হয়ে দাঁড়িয়েছি। এই বিষয়গুলো যখন আমরা তার শিক্ষার্থীদেরকে বোঝাতে পেরেছি, আমরা লাইব্রেরিতে গিয়েছি, হলগুলোতে যাওয়ার চেষ্টা করেছি। শুধু আমার অভিজ্ঞতাটা যদি আমি বলি, আমি যখন সায়েন্স ল্যাবে ছিলাম, আপনারা একটু খেয়াল করেন, একদিকে ঢাকা কলেজ ছাত্রলীগ, ঢাকা কলেজের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম অনেক কিছু আছে, কিন্তু গত 1.5 যুগ ধরে যদি ঢাকা কলেজকে বলা হয় ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ জানতে পারে যে ফাও খায়, নিউ মার্কেটের সাথে মারামারি, অস্ত্রবাজি, টেন্ডারবাজি, এরকম প্রোপাগান্ডা তাদের, এইরকম অ্যাক্টিভিটিস তাদের ছিল। পাশাপাশি ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়, এর মধ্যস্থলে আমি সায়েন্স ল্যাবে ব্লকেট করেছি। সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে বোঝাতে পেরেছি যে এই আন্দোলন শুধু আমার না, এই আন্দোলন আমি যেই দলের হোক না কেন, আপনি যে ছাত্রলীগ করেন, আপনি তো আজীবন ছাত্রলীগ করতে পারবেন না, আপনি তো পরিবার বোঝা হয়ে যাবেন। আপনার পড়াশোনা থাকলে, আপনার যদি মেধা থাকে, আপনি ছাত্রলীগ করেন আর বিএনপি করেন, যে কোনো জায়গায় সমস্যা না, আপনার মেধা দিয়ে আপনার চাকরি হবে, পরিবারের হাল ধরতে হবে। সেক্ষেত্রে আমরা পুরো বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বোঝানোর সক্ষম হয়েছি, যারই প্রেক্ষিতে আপনি প্রত্যেকটা কর্মসূচিতে শিক্ষার্থীদের জনস্রোত দেখেছেন, যেটা আমরা বিগত 1.5 যুগ ধরে যে আমাদের আন্দোলন সংগ্রাম হয়েছে, সেখানে শিক্ষার্থীদের পালস, শিক্ষার্থীদের ইন্টেনশনটাকে, শিক্ষার্থীদের সুবিধার মতো আমরা কাজ করতে না পারার কারণে কিন্তু আমাদের 2025 সালে 5 আগস্ট পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছিল। আচ্ছা, জিয়ন, আমি আপনার কাছে আসি। আপনার আন্দোলনের সম্পৃক্ততার তো আলোচনা করব, তার আগে আপনি বলেন যে ঠিক এই সময় যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা এই
কর্মসূচি ছিল, যেহেতু আপনি কনভেনশনাল ওয়েতেই একটি দলের সাথে থাকেন এবং সেই সময় ছাত্রদল করাটা খুব টাফ, পুলিশের সামনে যাওয়াটা, কিন্তু আপনারা কিভাবে আপনাদের অবজারভেশন কি ছিল? আপনারা কি ভেতরে ভেতরে তখনও চিন্তা করছেন কিনা যে এই আন্দোলনের সাথে যুক্ত হবেন? ধন্যবাদ আপনাকে, পাশাপাশি আপনাদের টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য প্রথমে যেটা বলতে হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রথম থেকেই যখন তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, এবং প্ল্যাটফর্ম তৈরি করার সময় কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করে বলেছিল যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সামনে না রেখে তারা একটি নির্দলীয় একটা সংগঠন বা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে, যেখান থেকে মূলত এই আন্দোলনটাকে গতি নিয়ে আসা যায়। যার প্রেক্ষিতে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসির, ওদের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম কিন্তু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যারা আছে তাদের সাথে একাধিক সিরিজ বৈঠক করা হয়, এবং আমাদের প্রথম নির্দেশনা ছিল আমাদের বিভিন্ন হল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটির এবং অন্যান্য স্কুল কলেজেরও পরবর্তীতে কিন্তু যুক্ত হয়েছিল। তো তখন পর্যন্ত সিদ্ধান্ত ছিল যে যারা আমাদের পিছনের সারির কর্মী আছে, যাদের পরিচয়টা সেই অর্থে পাবলিশ না, তারা যাতে তাদের এই ছাত্রদের আন্দোলনের পিছনের দিকে থেকে সহযোগিতা করে। এটা ছিল আমাদের প্রথম দিককার যেই স্ট্র্যাটেজি বা কৌশল ছিল। কেননা আপনি জানেন 2018 সালেও কোটা বিরোধী যে আন্দোলন ছিল, তখনও কিন্তু ট্যাগিং সরাসরি রাষ্ট্রের প্রধান শেখ হাসিনা নিজে কিন্তু বলেছিল ওই দাবিটা, ওই আন্দোলনটাকে সরাসরি ফুয়েল দিচ্ছে বিএনপি। যার জন্য ওইটার প্রেক্ষিতে আমরা এবার সিদ্ধান্ত নিই 24-এর আন্দোলনের সময় যে আমরা যতটা সম্ভব ছাত্রদেরকে আমাদের এই ট্যাগিং থেকে বের করে রাখা, যাতে আমাদের কারণে তারা ক্ষতিগ্রস্ত না হয়। সেক্ষেত্রে আপনারা আপনাদের নেতাদের কাছ থেকে কি সিদ্ধান্ত পান? আমাদের সিদ্ধান্ত ছিল যেটা আপনাকে বললাম, যে যেই নেতাকর্মীরা রাজনৈতিকভাবে মার্কড কম, যাদের পরিচয়টা সেই অর্থে এতটা জানাশোনা ছিল না, যেমন আমাদের সহ আলোচক বলল ঢাকা কলেজের কথা, আমাদের ঢাকা কলেজের অনেক বিভিন্ন হলের এবং ঢাকা কলেজের অনেক ছাত্র ছিল যাদের রাজনৈতিক পরিচয় তখনও ছিল না, বাট আমাদের সক্রিয় কর্মী ছিল, তারা কিন্তু তাদের সাথে থেকে একই সাথে আন্দোলন করেছে। আপনি দেখবেন জুলাইয়ের থেকে শুরু করে আগস্টের 5 তারিখ পর্যন্ত কিন্তু ছাত্রদলের অ্যাক্টিভিজম সেই অর্থে ততটা সামাজিক মাধ্যম বা আপনাদের টিভি চ্যানেলগুলোতে সেই অর্থে ফুটে ওঠে না বা জানা যায় না। অনেক ক্ষেত্রে আমাদেরকে এইরকম ট্যাগিংও করা হয়েছে যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, বাট এক বছরের প্রেক্ষিতে কিন্তু এখন আপনি দেখবেন সামাজিক মাধ্যম এবং আপনাদের নিউজ এজেন্সিগুলোতেও কিন্তু অনেক ছাত্রদলের আইকনিক চরিত্র যেগুলো থেকে অনেকে ইন্সপায়ার্ড হয়েছিল। আমি যদি বলি, আমাদের মিরপুরের একটা আইকন ছবি ছিল যেটা নাকি মেট্রো রেলের উপরে থেকে সে তার ন্যাশনাল ফ্ল্যাগ উড়াচ্ছিল, সেটা আমাদের ছাত্রদলের এক কর্মী। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের ছোট ভাই আবিদ, যে কিনা 5ই আগস্ট বলেছিল কেউ কাউকে ছেড়ে যায় না, যেটা একটা আইকনিক চরিত্র, যেটা অনেক আপনাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও কিন্তু এটা নিয়ে প্রতিবেদন তৈরি করা হয়েছিল। তো এরকম অনেকেই আছে। আপনি সাভারের ধামরাই সম্ভবত একটা ছেলে পুলিশের গাড়িকে ধাওয়া করছে, এখানে অনেক জমায়েত আছে, একজন কিন্তু প্রথমে দৌড় দিয়েছে। বিষয়টা ছিল কি, আমি ব্যক্তিগতভাবে ফিল করি যেটা সাহস এবং ভাইরাল একটা ফুটেজ যে একজন ভেতর থেকে দৌড় দিল। তো বিষয়টা হচ্ছে সাহস এবং ভয়টা হচ্ছে সংক্রামক একটা রোগের মতো। আপনি যদি ভয় পান, আপনার দেখা দেখি আপনার আশেপাশের অনেকেই ভীত হবে, কিন্তু আপনি যদি সাহসটা সঞ্চার করতে পারেন, আপনার দেখা দেখি অনেকেই একই সাহস উজ্জীবিত হয়ে কিন্তু রাস্তায় প্রটেস্ট করতে সহযোগিতা করবে। আমাকে আপনি বলেন যে ঠিক সবচেয়ে ভয়ঙ্কর কোন মুহূর্তটি ছিল এই আন্দোলনের? আপনার এর আগে তো এ ধরনের আন্দোলনে সরকার যে আপনার উপরে আসতে পারে, অর্থাৎ আপনার দেশের পুলিশ যেখানে আপনার বাবা মায়ের অর্থ ট্যাক্স দিয়ে সেই বন্দুক কেনা হয়, সেই বন্দুকের নল আপনার দিকে ঘুরে যাবে, এটা আপনি কখনো ভাবতেন কিনা আন্দোলন করার সময়? দেখুন, আমি তো ছাত্র অধিকার পরিষদের কর্মী ছিলাম। 2018 সালের প্রথম যে আন্দোলন, সেই আন্দোলনে আমি সম্পৃক্ত ছিলাম। সেক্ষেত্রে আমি 2018 সাল থেকেই এই সরকারের যে নগণ্য চরিত্র এখন নৃশংস অবস্থা তারা তৈরি করতে পারে, সেটা আমি ব্যক্তিগতভাবে জানতাম। সেক্ষেত্রে আমি জুলাই যখন আসছে, তখন আমি নিজে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পতনের আন্দোলনের জন্য চেষ্টা করতাম বিভিন্ন অ্যাঙ্গেলে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য, যার কারণে আমি ঢাকা কলেজের মতো জায়গাতে নেতৃত্ব দিয়েছি যে আমার মনে হচ্ছে এইবার সবাইকে নামাইতে হবে। এখন আপনি যেটা বলেন, আমার লাইফে এখানে দুটা বিষয় আমি যদি না বলি নয়। আমরা যখন প্রথম এই আন্দোলনের প্রথম যদি হামলা হয়ে থাকে, সেটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। 11 জুলাই সম্ভবত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেতৃত্বে পুলিশ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের আহত করে। আমি ঢাকা কলেজের সামনে থেকে মিছিল নিয়ে আসলে পুলিশ বাধাগ্রস্ত করে,
পরবর্তীতে 15 জুলাই যেটা আমাদের ঢাকাতে প্রথম হামলা হয়ে সংঘটিত হয়, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি চত্বরে, এবং একই সাথে যখন আমরা ইডেন কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বের হওয়ার চেষ্টা করছিল, তাদেরকে অবরুদ্ধ করা হয়। আমাদেরকে ঢাকা কলেজ ছাত্রলীগের সন্ত্রাসীরা রামদা হুকি স্টিক দিয়ে আক্রমণ করতে আসে। পরবর্তীতে আমরা ঢাকা কলেজ থেকে সেই ইডেন কলেজের শিক্ষার্থীদেরকে অবরুদ্ধ অবস্থায় বের করে তাদেরকে আমাদের মিছিল নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই। যাওয়ার কিছুক্ষণ পরেই আমরা শুনতে পাই আমাদের কিছু বন্ধুদেরকে, সহযোদ্ধা যারা হলে থাকতেন, তাদেরকে হামলা করা হয়েছে। তখন আসিফ, সার্জিস তাদের সাথে একসাথে হয়ে আমরা তাদেরকে বের করে নিয়ে আসি। এর কিছুক্ষণ পরে আমরা যখন বিসি চত্বরে আসি, তখন কিন্তু ছাত্রলীগ একদম অস্ত্রশস্ত্রে আমাদের উপর হামলা করে। সেই হামলায় আমাদের প্রায় শতাধিক শিক্ষার্থী রক্তাক্ত হয়েছে, এবং সবচেয়ে বেশি যে বিষয়টা পুরো ইন্টারন্যাশনালি সবার কাছে কানেক্টেড হয়েছে, যে আমাদের শিক্ষার্থী বোনদের যে হামলা করা হয়েছে, তাদের চুলে ধরে একটা শিক্ষার্থী বোন হাত মাথা রাখছে, তারপর অনেকের যৌন হয়রানি করা হয়েছে। আমি সেখানে আহত হই, আমাকে ফ্লোরে রেখে লাঠি দিয়ে আমার পিঠে পেটাচ্ছিল, আমার মাথায় রক্ত জমাট বাঁধে। আমি হসপিটালাইজ ছিলাম। এবং একটা যারা এই হামলা করেছিল সবাই কি ইউনিভার্সিটি না এখানে বাইরের থেকেও লোক আনা? এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং সেন্ট্রাল ছাত্রলীগ ছিল, তারা সম্মুখে আমরা যেটা দেখেছি, অনেক যে টাকার বিনিময়ে যাদেরকে পাওয়া যায়, এরকম অনেক ছেলে আমরা চেহারা দেখে মনে হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা কলেজ ছাত্রলীগের যারা ছিল তারা কি আপনারই সহপাঠী ছিল, এমন ছিল? না, তার আমাদের উপর যারা হামলা করেছে তাদের অনেকেই চিনি যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত। একদিক দিয়ে নীলক্ষেত মোড় থেকে আসছে, আরেক দিয়ে ঢাকা শাহবাগ থেকে আসছে, এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণে ছাত্রলীগ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। আমরা ওই সময়টা মাঝখানে পড়ে গেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে, যে আমাদের এখানে প্রথম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়। এবং আরেকটা বিষয় যেটা আমি সব সময় এখনও আপনার সামনে বসে থাকলে যখন কিছুক্ষণ আগে কথা বলছি, আমার মনে পড়ে যে 5ই আগস্ট যেদিন আমাদের চূড়ান্ত ঘোষণা আসছে, আমরা সকাল 11টায় শহীদ মিনার থেকে মার্চ করে গণভবন দখল করবো, শেখ হাসিনাকে আমরা উৎখাত করব। সেক্ষেত্রে সকাল 8টার দিকে আমি মনে হয়েছে আসিফের সাথে আমার কথা হয়েছিল যে আমি যদি আগে যেতে পারি, গিয়ে যদি কোনো একটা বার্তা দিতে পারি, মানুষজন যদি ইন্সপায়ার হয়। আমি বের হওয়ার সাথে সাথে প্রত্যেকটা মোড়ে দেখলাম যে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, মানে কাউকেই পাচ্ছি না ওইভাবে। তো সকাল 8:30টার দিকে যখন আমি বকশীবাজার যাই, সাথে সাথে শাহবাগ থানা আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পর বৃষ্টি পড়ছিল। শাহবাগ থানা নেওয়ার সাথে সাথেই মানে আপনি বিশ্বাস করতে পারবেন না যে আমাকে মনে হচ্ছে আমি বাংলাদেশের সবচেয়ে দুর্দর্শ কোনো একটা ডাকাত অথবা খুনি অথবা সবচেয়ে বড় টেরোরিস্ট, যাকে ধরে আমাকে ফ্লোরে শুয়ে মানে এক একজন ভোট দিয়ে আমাকে পিটাচ্ছিল। সেই কনস্টেবল থেকে শুরু করে ওসি পর্যায়ে সবাই, এবং অশ্রাব্য ভাষা গালা লেগে হচ্ছে। কেন মনে হচ্ছে যে আমার তার সাথে জমি জমা নিয়ে বিরোধ বা এমন ব্যক্তিগত মানে আক্রোশ তাদের, কেন আমি শেখ হাসিনার বিরুদ্ধে পতন আন্দোলন করতেছি। তখন বলতেছে তোদের 6 সমন্বয়কের তো শেখ হাসিনা মায়া করে ডিবিতে নিয়ে তারপরে ফিরে দিছে, তোদের তো এবার রক্ষা নাই। এটা বলে আমাকে, আমি অচেতন অবস্থায় 1-1.5 ঘন্টা পড়েছিলাম, এবং দুপুর 12টার দিকে আমাকে শাহবাগ থানার ওসি আরশাদ, তখন তদন্তের দায়িত্বে ছিলেন, তিনি এসে আবার একই গালি দিচ্ছেন, এবং আমাকে বলা হয় ক্রস ফায়ার দেওয়ার জন্য সিডিটিসিতে নেওয়া হয়, কাউন্টার টেরোরিজম ইউনিটে। সেক্ষেত্রে আমার সাথে আরেকজন সহ সমন্বয়ক অভি ছিলেন, ঢাকা কলেজের সমন্বয়ক ছিলেন একজন রেদওয়ান। নেওয়ার পর আবার একটা রুমে নিয়ে নির্যাতন করা হয়, চোখ বেঁধে হাত পিছনে হ্যান্ডকাপ, আর চোখে গামছা, নাক আর চোখের সাথে নিঃশ্বাস নিতে পারছিলাম না। আর মনে হচ্ছে যে পাকিস্তানের সময় তো আমরা এরকম ছবি গল্প শুনতাম, মুভিতে দেখতাম, একই বিষয় আমার সাথে হচ্ছে। আবার চোখ খুলে দেখতেছি পিস্তল সামনে যে লোড করে গুলি করে মেরে ফেলবে। এমন এক ভয়ঙ্কর বাস্তবতায় এখন আমি অনেক সময় চোখ খুলে মনে হয় যে একটা ট্রমাটাইজড অবস্থায়। তো আমার কাছে তো অবশ্যই যে আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি, এবং সবচেয়ে বড় একটা বিষয় দেশের জন্য যে শেখ হাসিনার মতো একটা দৈত্যদানব ফেসিসকে বাংলাদেশের মানুষ তাড়াতে পেরেছে, এবং 18 কোটি মানুষের মুক্তি হয়েছে। এই অভ্যুত্থানের সবচেয়ে বড় যদি প্রাপ্তি হয় সেটা এই প্রাপ্তি, যেখানে আমি কথা বললেই আমাকে জুলিয়ে রিমান্ডে নির্যাতন করতে পারবে না। এখন পর্যন্ত আপনি দেখেন গত 11 মাসে প্রায় 1 বছরের কাছাকাছি সময় একটা কি বিচার বৈধ হত্যা একটা কি ক্রসফায়ার হয়েছে, একটা কি গুম হয়েছে, যেটা হয় নাই। যেটা আমরা প্রতিদিন শুনতাম যে স্বজন হারার বেদনা আমার চেয়ে কেউ বেশি বুঝে না, এই কথা বলে তিনি আবার হাজার হাজার মানুষ স্বজন হারা, তিনি হারার নির্দেশদাতা, অনেক মায়ের বুক খালি করে ফেলেছেন। এরকম একটা দৈত্যদানব তিনি বলেছিলেন। হ্যাঁ অবশ্যই। এবং দেখেন আবু সাইদকে একদম প্রকাশ্যে গুলি করে হত্যা করলো, এবং প্রায় 200-এর অধিক শিক্ষার্থীকে শহীদ করা হলো। তখনও শেখ হাসিনা এসে বলতেছে যে আমার চেয়ে কেউ তো বেশি বুঝে না, আমি জানি আমার বাবা নাই, আমার মা নাই, আমার ছোট ভাই রাসেল নাই। অথচ এই যে আবু সাইদ মারা গেল, ঢাকাতে অনেক শিক্ষার্থী মারা গেল, একটা বার তাদের দেখা করতে মনে করে নাই। আরেকটা বিষয় আমরা যেটা কিছুদিন আগে জানতে পারলাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে প্রসিকিউটর তিনি বলেছেন শেখ হাসিনা মানে দেশের যে ঘৃণার পাত্র হয়ে তখন বলতেছিল আপনি তো সহানুভূতি দেখাতে পারেন, আপনারা শেখ হাসিনা বিভিন্ন জড়বস্তুর প্রতি সহানুভূতি দেখাচ্ছে, কিন্তু এদেশের মানুষ একটা তরতাজা প্রাণ তার নির্দেশ কেড়ে নিচ্ছে, সেটা দিয়ে সহানুভূতি দেখাচ্ছে না। পরবর্তীতে তিনি হসপিটালে গেলেন, হসপিটালে আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী ছাত্রদলের কর্মী ইমরান তাকে ব্রাশ ফার করে পা ছুলে ফেলেছে, বিজিবি সম্ভবত। সে স্টেটমেন্ট দিয়েছে যে শেখ হাসিনা তাকে দেখতে আসছে, এসে যখন মিডিয়াগুলো বাইরে ছিল তখন তাদের মুখে নাকি থুতু নিক্ষেপ করছে।
এবং বলছে ওদের যেন চিকিৎসা দেওয়া না হয়। এমন একজন দৈত্য দলম ফেসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে কীভাবে একটা তাদের মানে তাদের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছে, সেই জায়গা থেকে এখন বাংলাদেশের মানুষ নিরাপদ। এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, এরপর জীবন আপনার কাছে আসবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা কোনো কিছু জানতে চাইলে, কোনো বক্তব্য থাকলে আপনারা আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা জুলাইয়ের 2 যোদ্ধাকে নিয়ে বসেছি এবং জুলাইয়ের স্মৃতি রোমন্থন করছি। আমি জীবনের কাছে আসতে চাই যে আমি আপনার সাথে কথা বলছিলাম, আপনি জানিয়েছিলেন যে বনশ্রী রামপুরার এইদিকে আপনারা আন্দোলনে মানে সরাসরি সক্রিয় ভূমিকায় আসেন, এবং আমরা তো তখন দেখেছি যেটি নাজমুল বললেন যে বিটিভিতে আগুন দেওয়ার পরে তখনকার প্রধানমন্ত্রী সেখানে গিয়েছিলেন, বিটিভির জন্য অনেক কথা বললেন, অনেক মায়াকান্না ছিল, কিন্তু সেখানে কিন্তু বেশ কয়েকজনকে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির প্রথম যে ছেলেটি মারা যায় সেখানেই মারা যায় পুলিশের গুলিতে, এবং সেখানে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শুরু করে এই আন্দোলনটা যে দানা বাঁধে। এবং আমার নিজের বাসাও মেরুল বাড্ডা, আমি দেখেছি যে আমি 3 দিন বাসায় যেতে পারিনি, কারণ সেই রামপুরা ব্রিজের ওই পার থেকে বনশ্রী এবং এই সাইডে বাড্ডা, এই জায়গাতে আপনি কবে থেকে এই আন্দোলনে সক্রিয় ভূমিকা ছিলেন এবং আপনার সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি কোনটা? জি, মূলত এই অঞ্চলে আমি ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হই। সেই সব থেকে ভয়াল যেই দিন শুরু হয় তাদের এই কোটা বিরোধী আন্দোলনের, যেটা হয় প্রাইভেট ইউনিভার্সিটির সম্পৃক্ততা, যেটা হয় 18 জুলাই। আমাদের মূলত 18 জুলাই সকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের ছিল, যেটা নাকি শান্তিনগর মোড়ে আমাদের রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং নাসির সহ আমরা বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠান করি। সকাল 9টায় ছিল এই মিছিলটা মূলত। তো মিছিলটা শেষ করার পরে আমাদের দলীয় কাজ ছিল না, যেহেতু ওইখান থেকে নাসিররা বের হয়ে যায়, আমি বাসায় চলে আসি। আমার বাসাটা হচ্ছে দক্ষিণ বনশ্রীতে মূলত। তো বাসায় আসার পর আমি যখন মোবাইলে স্ক্রল করতেছিলাম তখন দেখতেছি আমরা মোটামুটি অল অ্যান্ড আউট সব জানছি যে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নেমে গেছে। এবং আমার ইউনিভার্সিটি মূলত হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি, উত্তরাতে কিন্তু নর্দার্ন ইউনিভার্সিটি একাধিক ছাত্র শহীদ হন। তখন আমি দেখি যে আমার এইখানে রামপুরা বনশ্রীতে, যেটা হচ্ছে টিভি সেন্টারের এইখানে একটা ভালো ক্ল্যাশ, যেটা হচ্ছে পুলিশ এবং ছাত্রছাত্রীদের মধ্যে। তখনও ওই নিউজটা পাবলিশড হয় না যে ছাত্র মারা গিয়েছে ওখানে, প্রাইম এশিয়ার সম্ভবত, আমি ঠিক জানি, সরি এটা নিউজটা জানি না আসলে কোন ইউনিভার্সিটির ছাত্র ছিল। বাট তার মিছিলটা নিয়ে কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে দিয়ে কিন্তু তার বাবা সহ নিয়ে যাচ্ছিল, যে ভিডিওটা আমরা পরবর্তীতে দেখি। তো এটা দেখার পর ভাবলাম আমার তো কাজ নাই বাসায়, এবং আমাদের তো আগে থেকে নির্দেশনা ছিল যার যেই জায়গায় বাসা বা যার যে এরিয়াতে আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ থাকে সে যাতে সেইখানেই যুক্ত হয়। তো আমি মূলত দুপুর 1:30টার দিকে বাসা থেকে বের হই। বাসা থেকে বের হয়ে যখন আমি আইডিয়াল স্কুল পর্যন্ত আসতে পারি, ওইখান থেকেই রাস্তা ব্যারিকেড দেওয়া, বিভিন্ন ইট, তারপরে হচ্ছে গিয়া বিভিন্ন পাথরের বস্তা, যে যেভাবে পারছে হয়তো বা ছাত্র জনতা মিলে ব্যারিকেড দিয়ে দেয় যাতে কোনো গাড়ি চলাচল না করতে পারে। তো সেখান থেকে হেঁটে আমার রামপুরা টিভি সেন্টার পর্যন্ত আসতে হয়। রামপুরা টিভি সেন্টারে ঠিক আগে ব্লক, যেটা হচ্ছে ব্লক 1 নম্বর রোড, এই পর্যন্ত আসার পরে সামনে স্বাভাবিক সিচুয়েশন ছিল না, একটা যুদ্ধ পরিস্থিতি। আমার সহ আলোচক কিন্তু একটু আগে যেই কথাটা বলেছিলেন যে উনি যখন 5 তারিখে ওনাকে আটক করা হয়, ওনার উপর যে টর্চার করা হয়, সেটা থেকে ওনার অনেক স্মৃতি বলেছেন। ওনার তো সৌভাগ্য, উনি 2024 সালে গিয়ে এই ধরনের স্মৃতির সম্মুখীন হতে হয়েছে। আমাদের দুর্ভাগ্য বলবো কিনা জানি না, আমার ব্যক্তিগতভাবে এই অভিজ্ঞতা হয়েছে 2015 সালে। আমি 2 দিন ঘুমছিলাম, আমাকে টর্চারের এমন কোনো জায়গা বাকি রাখে নাই যেটা করে নাই, এবং 2 দিন কিন্তু আমাকে অকথ্য টর্চার করার পরে কিন্তু একটা পর্যায়ে আমাকে মিডিয়ার সামনে পাবলিশ করায়। আমার সামনে একাধিক মিডিয়া ছিল যাদের সামনে আমার স্টেটমেন্ট দিতে হয়েছে। আমার একটা পর্যায়ে মনে হয়েছে যে না, এই অত্যাচার থেকে বাঁচার জন্য এছাড়া বিকল্প নয়। আমার বাম পায়ের গোড়ালি এখনও ফাটা, আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারি না সেই টর্চারের কারণে। যাও, তো এই স্মৃতির জন্য বলা যে আমি যখন ওইখানে যাই, এই পরিস্থিতিটা দেখে আমার যুদ্ধ পরিস্থিতি মনে হয়েছে অনেকটা। কারণ যেটা আমাদের 2013 সালের 28 অক্টোবর পল্টনে বিএনপির যে সমাবেশ ছিল, সেখানে একটা পর্যায়ে জানেন পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদের উপর যে আক্রমণ চালায়, আমরা তো নিরস্ত্র ছিলাম। আমাদের কিন্তু নিরস্ত্র থাকলেও আমাদের একটা ট্রেনিং ছিল, যেটা হচ্ছে পুলিশের সাথে ফাইট ব্যাক করার একটা পর্যায়ে আমরা মোটামুটি 14 পর থেকে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনি একটা
বদ্ধ জায়গায় কিন্তু খালি হাতে পুলিশের টিয়ার শেল গুলির সামনে বেশিক্ষণ থাকতে পারবে না। ছাত্রছাত্রীদেরও কিন্তু ঠিক একই অবস্থা হয়েছিল, যেটা কিনা আমাদের 28 অক্টোবর পল্টনে হয়েছিল। এইখানেও দেখা যায় মুহুর্মুহু পুলিশ টিয়ার শেল ছুটছে, পুলিশেরও ছড়া গুলি তখন অ্যাভেলেবেল একটু পরপর করতেছে। ছাত্রছাত্রী তাদের সাথে কিন্তু তাদের অনেক অভিভাবকও তখন নেমে পড়েছিল। আমি ওখানে গিয়ে দেখলাম যে মনে হয় মানে তিল ধারণের কোনো জায়গা ছিল না, সব মানুষজন ছিল। এর মধ্যে অনেকে আসছে যারা কিনা মাস্ক নিয়ে আসছে, পানি নিয়ে আসছে, বিস্কিট নিয়ে আসছে, ছাত্রছাত্রী সহ যে যারা আন্দোলনে যুক্ত ছিল তাদেরকে মূলত সহযোগিতা করার জন্য, যার জায়গা থেকে যতটুকু পারছে। তো আমার এটা দেখার পর নিজে থেকে একটু মানে আমি অ্যাস্ট্রোনাইট বলা চলে যে আমাদের তো করণীয় অনেক কিছু আছে, যেহেতু আমাদের ট্রেনিংটা ছিল। আপনি যে ঘটনাটা বললেন বিটিভিতে আগুন দেওয়া বা তারপরের বিষয় বা আগুন লাগানো বা লাগার তার আগেই যখন আমি ওখানে যাই, যেটা বললাম 2টার মতো সময়, তখন থেকে হেলিকপ্টার দিয়ে ব্র্যাক ইউনিভার্সিটি উপরে যে হেলিপ্যাডটা ছিল, আমরা তো যেহেতু এই জোনটাতে ছিলাম স্পষ্ট তখনও বুঝতেছিলাম না কি করতেছে তারা। পরবর্তীতে আমরা যেটা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, এবং ওইখানেও যারা ওই দিক থেকে আসছে তারা বলতেছিল পুলিশ বাধ্য হয়ে এক পর্যায়ে ওইখান থেকে কিন্তু পালায় যায়, যেটা সম্ভবত সেনাবাহিনীর হেলিকপ্টার ছিল, তারা পালায় যায় তাদের ওই হেলিকপ্টারের মাধ্যমে। কিন্তু সমস্যাটা হচ্ছে এই টিয়ার শেলের কারণে কিন্তু রাস্তায় মেন রোডে বেশি মানুষজন থাকতে পারতেছিল না, যে যার মতো পারতেছে আগুন ধরানোর চেষ্টা করতেছে। কিন্তু সমস্যাটা হচ্ছে তারা যেহেতু সবাই ওই ট্রেন না বা অভ্যস্ত না, যার কারণে দেখা যায় কাঁচা ঘাস দিয়ে রাস্তার ডিভাইডারে যে গাছপালাগুলো ছিল, তারপরে আশেপাশে যে যতটুকু পারছে গিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে। তখন আমার ফার্স্ট যেটা মনে হলো আমাদের টিয়ারশেল থেকে বাঁচতে হবে। টিয়ারশেল থেকে বাঁচার প্রাথমিক উপায় হচ্ছে আমাদের রাস্তায় যে কোনোভাবে হোক ভালোভাবে আগুন ধরানো। আগুনের তাপে কিন্তু টিয়ারশেলের জাজটা কম হয়। আরেকটা হচ্ছে পেস্ট আমরা যারা নর্মালি ব্যবহার করি। আমি ওখান থেকে বের হয়ে চলে আসি, আমি কিন্তু আবার আমার এলাকার দিকে যাই, কারণ ওই দিকের ম্যাক্সিমাম রোড মানে দোকানপাট সবই বন্ধ। মানুষের ভিতর তো একটা মৃত্যু ভয় ঢুকে গেছে, কারণ চোখের সামনে এইরকম সিচুয়েশন তো সাধারণ মানুষজন সেই অর্থে রাস্তায় দেখে নেই। আমি একটা পর্যায়ে, এটা আমি আজকেই প্রথম মনে হয় অন এয়ারে বলতেছি, আমি 10তলা মার্কেটের পিছনে একটা দোকান থেকে আমি নিজে কেরোসিন কিনে নিয়ে আসি 10 লিটার। আমি একজন মানুষের সহায়তা নেই, যার নামটা আমি এখানে বলতে পারতেছি না তার অনুমতি না থাকার কারণে। কারণ আপনি বুঝতেছেন ওই সময়টা কিন্তু 2টা পক্ষ ছিল, আওয়ামী লীগ এবং তাদের পেটুয়া বাহিনী, আরেকটা অংশ যেটা মুক্তিকামী জনতা। এটা বিএনপি, জামাত, এনসিপি, তাদের সমন্বয়ক সহ যাদেরকে বলি সবার একটা সম্মিলিত প্ল্যাটফর্ম, সবাই এক ছিল। এমনকি সাধারণ যে এলাকার মানুষ, জি তারাও এক, শুধু এলাকার মানুষ না, আমি আপনাদেরকে বলতে পারি যে এলাকার নর্মাল একটা মুদি দোকানদার, একটা রিক্সাওয়ালা, পান বিক্রেতা মহিলা, যাদের সাথে আমার এখনো এঙ্গেজমেন্ট হয়, এরাও ছিল যাদের সাথে আমি এখনো যোগাযোগ করি। তো ওদের তো কোনো চাওয়া পাওয়া ছিল না, তাদের চাওয়া পাওয়ার জায়গা একটাই ছিল যে তারা যখন দেখলো তাদের চোখের সামনে তাদের ছেলের বয়সী, তাদের ভাইয়ের বয়সী, তাদের বাবার বয়সী কারো উপরে এই ধরনের স্টিম রোলার চালাচ্ছে এই আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী, তাদের এই আওয়ামী ফ্যাসিস্টের যে আইন শৃঙ্খলা বাহিনী, তারা এটার ক্ষোভের কারণে কিন্তু রাস্তায় নেমে গেছে। তাদের ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়া ছিল না। তো সেইখান থেকে কিন্তু এটা নিয়ে ওই তেল নিয়ে গিয়ে কিন্তু আমি রাস্তায় দেখা যায় আগুন পর্যন্ত ধরিয়ে দিয়েছি। একটা পর্যায়ে দেখা যায় আমি দেখলাম যে পুলিশ ব্র্যাক ইউনিভার্সিটির সাইড থেকে অবস্থান ছেড়ে দিয়েছে, মানুষজন ওই দিক থেকে আসতেছে, বাট পুলিশের অবস্থান ছিল তখন বেটার লাইফ হসপিটাল, যেটা নাকি আবুল হোটেলের ওই কেন্দ্রিক এই অংশটা থেকে একটু পরপর কিন্তু তারা ছড়াগুলি তারপর হচ্ছে টিয়ারশেল নিক্ষেপ করতেছিল। আমরা মূলত এই দিকটাতে আগে, এবং তখনই আমার সাথে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান যে প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, তার সাথে দেখা। আমি মূলত মাস্ক পরা ছিলাম স্বাভাবিকভাবে, যেটা আপনাকে বললাম আমাদের তো প্রথমে ইচ্ছা ছিল বা আমাদের উদ্দেশ্য ছিল না আমাদের পরিচয়টা পাবলিশ করা, কারণ আমরা তো জানতাম না ওই দিন আসলে এই ধরনের একটা ম্যাসাকার ঘটবে, যার কারণে আমরা আমাদের পরিচয়টা হাইড করার জন্য আমরা মাস্ক ইউজ করছি। তো দেখা যায় ওই সময় আমরা তো একজন আরেকজনকে চিনতে পারি। আমি বেটার লাইফ হসপিটাল এর শেষ মাথার ঠিক আগে যেখানের পিছনে পুলিশের অবস্থান ছিল, সামনে থেকে আমরা সহ, এই কথাটা আমি আবারও আপনাকে বলি আপনার মাধ্যমে, এখানে এই আন্দোলনটা ছিল ছাত্র জনতার গণ আন্দোলন, সবাই সম্পৃক্ত ছিল। বাট আপনি যখনই কিনা কোনো ধরনের বড় ধরনের সংঘাতে জড়িয়েছেন, সামনে ফ্রন্ট লাইনাররা কোনো না কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিল, তাদের সাথে কিছু ছিল যারা কিনা রিক্সার চালক বা ইয়াং যারা টোকায় আমি বলি, আমি তাদেরকে ছোট করার জন্য বলছি না, যারা ভবঘুরে টাইপের ছিল তারা কিন্তু উদ্যম সাহসী ছিল, তারা অনেক ক্ষেত্রে সবার সামনে ছিল, কারণ তাদের জিতটা বেশি ছিল। তারা দেখা যায় পুলিশকে সামনে থেকে তাদের সাথে ফাইট করেছে। তো দেখা যায় ওই জায়গা থেকে আমরা যতটুকু পারছি ফাইট করেছি। একটা পর্যায়ে কিন্তু পুলিশ সহ সবাইকে, আইন শৃঙ্খলা বাহিনীর সবাইকে কিন্তু আবুল হোটেলের ওই পারে পাঠাতে সক্ষম হই আমরা। কিন্তু সমস্যা হচ্ছে আমরা তার পরবর্তীতে ওই দিকে আর বেশি আগাতে পারি নাই, কারণ আনসাররা কিন্তু আবুল হোটেল থেকে যে রোডটা খিলগাতে ঢুকছে ওই রোডটার মাঝামাঝিতে অবস্থান করতেছিল, এবং তারা অনেকটা বলে যে যুদ্ধ পরিস্থিতিতে ভাঙ্কারের মতো করে তারা কিন্তু বিভিন্ন বস্তা দিয়ে তাদের জন্য কিন্তু সেফটি রেঞ্জ তৈরি করে রেখেছে। আবারও নাজমুলের কাছে আসি। নাজমুল, আপনি
5 তারিখের কথা বলছিলেন, সেই 5 তারিখে আপনাকে আটক করার পরে আপনি কখন জানতে পারেন যে শেখ হাসিনা পদত্যাগ করবেন? আচ্ছা, এর আগে ভাই একটা কথা বলছিলেন যে আমি 5 আগস্টে যে ঘটনা বললাম এটাই প্রথম, কিন্তু এটা না, আমি 2018 সালে প্রথম হামলার শিকার হই। 2019 সালে ডাকসু ভবনে যে সাদ্দাম এবং রাব্বানি নেতৃত্বে যে হামলা হয়, তখন আমি আমার আওতায় যে এগুলো এখনো সাক্ষী হিসাবে আছে। ভাই যেটা বলে যে আমরা অনেক 2021 সালে আমি ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের কথা বলতে গিয়ে 6 মাস জেলে ছিলাম। 2022 সালে যেটা না বললে নাই, বর্তমান উপদেষ্টা আসিফ, আমার বন্ধু আসিফ সহ আমরা শহীদ আবরার ফাহাদের 3য় মৃত্যুবার্ষিকী স্মরণ সভা করতে গিয়ে রাজু ভাস্কর্যে গিয়েছিলাম। ছাত্রলীগের বর্তমান সেক্রেটারি ইনার আমাদের উপর হামলা করেছে, আমরা ঢাকা মেডিকেল এলাম চিকিৎসা নিতে, সেখানে আবার হামলা হলো, পুলিশ এসে গ্রেপ্তার করলো, বললো আমরা নাকি তাদের পকেট থেকে 12,000 টাকা চুরি করছি। এই জন্য 3 দিন রিমান্ডে ছিলাম, 2 মাস জেলে ছিলাম। 2023 সালে 1 আগস্ট আমার বাসা থেকে ডিবি তুলে নিয়ে আসছে, তারপর 28 অক্টোবর থেকে লাগাতার আন্দোলন সংগ্রাম। সুতরাং আমরা চেষ্টা করেছি এর আগে থেকে সম্পৃক্ত হওয়ার। আর আপনি যেটা বলেছেন, আমি তো জানতামই না, যেহেতু আমি সকাল 8:30টার পর থেকে গ্রেপ্তার হয়েছি। বাইরে আমি তখন মানুষ ছিল না, আমি যখন ছিলাম পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা নীরব, আর শহীদ মিনারে থমথমে অবস্থায় শহীদ মিনারে গুলি ছুটছিল, প্রচুর পুলিশ, র্যাব, বাহিনী, বিভিন্ন বাহিনী গুলি ছুটছে। আর আমি যখন শাহবাগে যাই তখনও আমি মানুষ পাচ্ছিলাম না। তো সিডিডিসিতে থাকা অবস্থায় আমি ভাবতাম যে কালকে রাতেও তো সারা দেশে অনেক মানুষের সাথে কথা বলছি, হাজার হাজার মানুষ আসার কথা, ইন্টারনেটে বিভিন্ন জায়গায় শুনলাম 26 লাখ 30 লাখ মানুষ ঢাকায় আসছে, এটা কাউকে এখন দেখতে পেলাম না। অনেক প্রত্যেকটা আন্দোলন আমরা পরাজিত হয়েছি বিভিন্ন মাধ্যমে, কিন্তু এই আন্দোলনে তো সকল রাজনৈতিক দল, সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী এবং জনগণ একসাথে হয়েছে। যেই অভিভাবকরা আমাদেরকে কখনোই বলতো না বাবা আন্দোলন যায়ও, সেই অভিভাবকরা আমাদের সাথে রাস্তায় গেছে, খাবার নিয়ে গেছে, একজন রিক্সা চালক এসে পানি খাওয়াইছে, সিএনজি চালক এসে 5 টাকার বিস্কুট দিছে। এত মানুষের সম্পৃক্ত থাকার পর এত আন্দোলন, 2000 অধিক শহীদ হয়ে গেছে, তারপর কি আমরা পারবো না? খালি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমি তো মনে হতো আমি মারা যাচ্ছি, নাহলে হয়তো ফাঁসিতে যাব। বাবা মার কথা মনে পড়তো যে বাবা মা খুব কষ্ট পাবে হয়তো, আরও দোয়া করতাম আল্লাহ আমি যদি বাচ্চা থাকি তো কী যে হবে জানি না, কিন্তু যদি বেঁচে থাকি যেন শেখ হাসিনাকে ক্ষমতায় না দেখে আল্লাহ, সারাক্ষণ এই দোয়া করতাম। কিন্তু 3টে সাড়ে 3টার পরে যে পুলিশ যারা ছিল সিডিডিসি, তাদের আচরণ চেঞ্জ হয়ে গেছে, এসে বলতেছে ভাই গরু মাংস দিয়ে সাদা ভাত খাবেন নাকি বিরিয়ানি খাবেন? তা আমি আসলে বুঝতেছিলাম না কি বলে, কেন বলে, আমি কিছুই বলি নাই। তো 3:30 পৌনে 4টার পরে ভাত আর গরু মাংস এনে দিয়ে গেছিলো, কিন্তু খাই নাই। বের করে দিয়ে যখন বের করছে তখন বলতেছে ভাই আপনাদের আন্দোলনের জন্য কিন্তু আমরা খাটছি, আপনাদের সাথে আমরা ছিলাম। তখন বললাম ভাই কী হয়েছে? বলতেছে শেখ হাসিনা তো আপনাদের নাই আর কি, আপনাদের দেশ এখন। পরবর্তীতে যখন মিন্টু রোড থেকে আমি বের হবো তখন থেকে হাজার হাজার মানুষ সবাই আসছে ডিবি কার্যালয়ে, বাতের হোটেল, হারুনের বাতের হোটেল দখল করবে, তাকে ধরবে। তো মানুষ আসছে, তখন আমি আরও শুনতে পেলাম। তখন আমি কিন্তু আপনি দেখবেন ঢাকার মধ্যে ডিবি কার্যালয় কিন্তু এমন একটা জায়গা যেখানে নির্যাতন নিষ্পেষণের স্টিম রোলার চালানো হয়েছে। ডিবি কার্যালয় এবং ডিএমপি কমিশন, এই 2টা কার্যালয় আমি সেভ করছি, এবং ওখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে মানুষকে বলছি যে ভাই এই কার্যালয় শেখ হাসিনা তার বাবার দেশে পালাই গেছে, এই দেশে আমরা শাসন করব, আইনের শাসন প্রতিষ্ঠা করব। এই ডিবি কার্যালয় থেকে ন্যায়ের প্রতিষ্ঠান, ডিবি কার্যালয় তো ন্যায়ের প্রতিষ্ঠান আমরা এই ডিবি কার্যালয় থেকে হবে। এইখানে আর কোনো গুম খুন ক্রসফায়ার হবে না, আপনারা এই ডিবি কার্যালয় একটা ইটও ভাঙচুর করবেন না। আপনি দেখবেন তখন এই 5 আগস্ট এটা এবং ডিএমপি কমিশনের কার্যালয় 2টা কিন্তু অক্ষত ছিল। যেমন আপনার কাছেও আমি জানতে চাই যে ঠিক যখন জানতে পারলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কোথায় ছিলেন তখন, কেমন মনে হলো? আমি মূলত শেখ হাসিনা পালিয়ে গেছে এটা জানতে পারি শাহবাগ মরে যাওয়ার পর। কয়টার সময়? এইটা আপনাকে বলতে হলে আমার 5 তারিখের একটু ঘটনা পিছনে ফিরে যেতে হবে, কারণ যেহেতু আমার সহযোগী, আমরা একটা বিরতিতে যাব, তবে আপনি সংক্ষেপে বলুন। জি, বিষয়টা হচ্ছে আমরা 5 তারিখে তো ঢাকার বিভিন্ন স্পটেই কিন্তু পুলিশ, তারপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পাশাপাশি আর্মি ব্যারিগেড দিয়ে চেকপোস্ট বসিয়েছিল। আমাদের রামপুরা বনশ্রীতেও কিন্তু সকাল 10টা পর্যন্ত তারা বিভিন্ন গলিতে ঢুকে, তখন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তারা কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করেছে যাতে মানুষ ভয়ে ঘর থেকে বের না হয়। আমি বাসা থেকে বের হই 9টা 20-এ। আমি সকালে ইন্টারনেট ছিল না, আপনারা জানেন এটা, ওয়াইফাইতেও কানেকশনটা ছিল খুবই স্লো, একটা পর্যায়ে বন্ধ হয়ে যায়। মোবাইলে 2Gতে আমি একটা স্ট্যাটাস দিয়ে বের হতে পারি, যে স্ট্যাটাসটা ছিল যে আমি বাসা থেকে বের হচ্ছি, জানি না বাসায় ফিরবো কিনা। আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনিচ্ছাকৃত ভুলের জন্য, জানি না ফিরবো কিনা, কিন্তু আমি বিশ্বাস করি এই মুক্তির মিছিল সফল না হয়ে ঘরে ফিরবে না, কারণ আমার দৃঢ় বিশ্বাস ছিল পরিবর্তন হবে। আমি যখন বাসা থেকে বের হয়ে বনশ্রীতে, আমি জায়গাটা বলি টিভি সেন্টারের ঠিক পিছনে যে সিডি অ্যাভিনিউ রোডটা, এই গলিতে যাই আনুমানিক 10টা বাজে বা 10টা 10-15 হতে পারে। একটু আগে সর্বোচ্চ 5 মিনিট আগে হয়তো বা পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে গেছে, কারণ তখনও ধোয়া উঠতেছিল। আমি ওইখানে গিয়ে
5জন ছেলে পাই যারা কম বয়সী ছাত্র ছিল সম্ভবত। আমার যেহেতু আমরা আন্দোলনের জন্য নেমেছি, আমি তাদেরকে দেখে বুঝতে পারি তারাও আমার মতে আন্দোলনের জন্য নেমেছে। আমরা 5 জন মাত্র। আমরা এখানে প্রায় 5 মিনিট ওয়েট করি, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। একটা পর্যায়ে অধৈর্যে আমি ব্যাগ, কারণ আমি নর্মালি 3 তারিখ 4 তারিখ 5 তারিখ আমার ছোট্ট একটা ব্যাগ ছিল আমার সঙ্গী, ব্যাগের ভিতরে থাকতো একটা হ্যান্ড মাইক এবং কিছু পেস্ট আর দেশলাই গ্যাস, যেটা হচ্ছে আগুন ধরানোর জন্য যদি ইনকেস সিচুয়েশন হয়। তো আমি হ্যান্ড মাইক বের করি এবং তাদেরকে বলি চলো আমরা শুরু করি। আমার বিশ্বাস আমাদের দেখা থেকে অনেকে হয়তো বা নামবে। এবং আপনি নিশ্চিত থাকেন আমরা যখন মিছিল শুরু করি, 4 জন আমি সহ 5 জন, মিছিল শুরু করার সময় ছিলাম অনলি 11 জন ব্যক্তি। এবং ঠিক আমি জানি না উপর আল্লাহ হয়তো বা আমাদের সহায়তা করেছে বিদায় আমরা ওইভাবে করতে পেরেছি। 5 মিনিট থেকে 10 মিনিট হয়তো ওই মিছিলটা নিয়ে যাচ্ছি এবং ডিএ বিনয় রুটে ঢুকেছি। 10 মিনিটের মধ্যে আমাদের মিছিলে মিনিমাম 500 লোক জড়ো হয়ে গেছে। যে কথাটা আপনাকে প্রথমে বলেছিলাম, সাহস এবং ভয় দুটো হচ্ছে সংক্রমিত। সবাই অপেক্ষায় ছিল কেউ না কেউ হয়তোবা মিছিলটা শুরু করবে, হয়তোবা আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছিল, আমি শুরু করেছি। এবং ওই সহযোদ্ধাদের অনেকের সাথে এখন আমার কথা হয়, যুক্ত থাকি। এই মিছিলটা শুরু করার পর আমরা দেখা যায় প্রায় 15-20 মিনিট এখানে যখন রাউন্ড দিই, আমাদের মিছিল একসময় কয়েক হাজার ছাত্র জনতার মিছিলে রূপান্তরিত হয়। আমরা ছোট্ট একটা বিরতি যাব, দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি, 1 মিনিট পরেই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। আমি জীবন আপনার সাথে কথা বলছিলাম, আপনি দীর্ঘদিন যাবতীয় কনভেনশনাল ওয়েতে রাজনীতি করেন, আর নাজমুলদের যে দল নতুন হতে পারে কিন্তু নাজমুলদেরও এক ধরনের রাজনৈতিক প্র্যাকটিসের মধ্যে দিয়েই আসতে হয়েছে। এটা ঠিক বাংলাদেশে তো রাজনৈতিক দল যে সবসময় থাকবে, সব ধরনের থাকবে তা না। তবে এই যেই মিছিলের কথা বললেন, এটি এই যে 5 তারিখে এবং যৌক্তিক দাবি নিয়ে নামলে যে সাধারণ মানুষও সেই মিছিলের মধ্যে যুক্ত হয়, সেটির প্রমাণ আপনি বলছিলেন। আমি যেটা জানতে চাচ্ছিলাম, ঠিক যেই সময় জানলেন এই যে এত রক্ত এত কিছু, এই এত ইয়ের মধ্যে যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, সেই সময়টা আপনার অনুভূতি কি, বা আপনি তখন কি পথে কিনা রাজপথে কিনা? আমি একটু অ্যাড করব, তখন যে কথাটা বলতেছিলাম একটু অংশ বাকি ছিল। আমাদের এই মিছিলটা যখন আইডিয়াল স্কুলের সামনে যায়, আমাদের কয়েক হাজার ছাত্র জনতা তখন যুক্ত হয়ে গিয়েছে। কিন্তু আমরা তখনও জানতেছিলাম যে ইস্ট ওয়েস্টের সামনে তখনও গোলাগুলি হচ্ছে। আমাদের ওইখানে কোনো ছাত্ররা দাঁড়াতে পারতেছিল না, কারণ সংখ্যায় কম ছিল। তো আমাদেরকে যখন ফোনে, কারণ যেহেতু নেট ছিল না, ফোনে আমাদের কিছু সহযোদ্ধা যারা ওই পারে ছিল আমাদেরকে বলে আমরা ওইখানে একটা বাঁশের সাঁকো আছে, আমি নিজে রেলিংয়ের উপরে থেকে হ্যান্ডমাইকে বলে যে আমরা সিদ্ধান্ত নিয়ে অর্ধেক মানুষকে ওই পারে পাঠিয়ে দিব, যাতে ওইখানে গোলাগুলির পরিমাণ, কারণ পুলিশ যদি সংখ্যায় আমরা বেশি হই তখন তারা স্বাভাবিকভাবে ব্যাকফুটে যাওয়ার চিন্তা করবে। একটা অংশকে পাঠিয়ে দেই এবং ওই সময় জানতে পারি যে আমাদের জি ব্লক, যেটা হচ্ছে পুলিশ মূলত ব্যারিকেড দিয়েছিল ফরেজ হসপিটালের সামনে, এর অপোজিট সাইডে জি ব্লকের এইখানে একটা বৃহৎ অংশ যারা দক্ষিণ বনশ্রী থেকে মিছিল সহকারে এসেছে তারা আটকা পড়ে আছে। জানার পর আমি আরেকজনকে নিয়ে ভিতর দিয়ে 5 নাম্বার রোড দিয়ে গিয়ে কিন্তু তাদেরকে ভিতর দিয়ে নিয়ে আসি। এখানে আসার পর সবাই করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানায়। তখন আমরা প্রায় আনুমানিক 5 থেকে 7 হাজার মানুষ এখানে। তো তখন আমাদের ভয় এমনিতে অটো কেটে গিয়েছে। আমরা যদিও জানি না কি হচ্ছে, মিছিলটা নিয়ে আমরা রামপুরার দিকে আগাই। আমাদের প্ল্যান হচ্ছে আমরা রাজপথে উঠবো, মেন রোড দখল করব। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক হচ্ছে এ ব্লক 1 নম্বর রোডের যে মেন রোডটা আছে এইখানে যাওয়ার পর সেনাবাহিনীর ব্যারিকেডে আমাদেরকে আটকায় দেয়। এবং ওইখানে যখন সেনাবাহিনীর যে কমান্ডার ছিল তিনি হ্যান্ডমাইকে আমাদের ঘোষণা দিচ্ছে যে আমরা যাতে তাদেরকে সহযোগিতা করি, আমরা যাতে সামনে না আগাই। তখন তাদের বাধ্যতামূলক যেটা হচ্ছে আমাদের এগেনস্টে কোনো অ্যাকশন নিতে হবে। তখন আমি সবার সামনে থেকে, কারণ এখানে কোনো নেতৃত্ব ছিল না, কেউ নেতৃত্ব দেওয়ারও সুযোগ নেই, কারণ নেওয়ারও সুযোগ নেই, সবাই নিজে থেকেই সবাই যার যার জায়গা থেকে নেতৃত্ব দিচ্ছে। যেহেতু আমি প্রথম থেকে এইখানে আছি, এই মিছিলটাকে নেতৃত্ব দিয়ে আসছি, আমি হ্যান্ডমাইকে ওনাকে পাল্টা বলি যে আপনার সাথে আমি ছাত্রদের বা এই ছাত্র জনতার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে কথা বলবো। আমি যখন ওইখানে যাই, আমার সাথে ওইখানে আপনাদের এখানে প্রায় আসে আমাদের আখতারুজ্জামান বাচ্চু ভাই, ওই দিনে আমার ওনার সাথে পরিচয়। আখতারুজ্জামান বাচ্চু ভাই যুবদলের সাবেক সম্পাদক থেকে মুভমেন্ট করেছেন। জি, উনি আবুল হোটেলের সামনে ছিলেন। 5 তারিখে উনি আমার সাথে ছিল, কারণ আমরা এই মুভমেন্টে যখন যাই উনি আমার সাথে আসে যে আমরা সিনিয়র হিসেবে একজন যাই কথা বলি। আমি তখন পর্যন্ত ওনার পরিচয় জানতাম না, ওনার পরিচয় জেনেছি আমরা গণভবন থেকে ফেরার সময়। তো বলি সেনা এখানে যে টিম প্রধান ছিলেন ওনার সাথে আমি কথা বলি, উনি আমাদের অপারগতার কথা বলে যে আমরা আসলে আমাদেরকে যাওয়ার জায়গাটা দিতে পারবে না। বাট আমি তখন ওনাকে বলি স্ট্রেট তখন সামনে থেকে যে আপনাকে আমরা সর্বোচ্চ 30 মিনিট সময় দিতে পারবো, এর মধ্যে আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা কি আমাদের রাস্তা ছেড়ে দিবেন নাকি আমাদের বুকে গুলি চালাবেন। আপনাদের অনেক ভাই, অনেক বোন, অনেক সন্তান, কারো সন্তান এখানে আছে। এখন ইতিহাসের পাতায়
আস্থা করে নিক্ষিপ্ত হবেন, নাকি আপনাদের ভাই সন্তান বোনদের পাশে থেকে স্বাধীন বাংলাদেশের যে সফল গণ আন্দোলন তার পক্ষে হিসেবে থেকে স্মৃতিতে অম্লান থাকবেন? তখন ওই যিনি কমান্ডার ছিলেন উনি আমাকে তখন বললো, ঠিক আছে আমাদেরকে 30 মিনিট সময় দেন, 30 মিনিট পর আমরা আপনাদের রাস্তা ছেড়ে দিব। যদিও 30 মিনিট পর তারা রাস্তা ছেড়ে দেয় নাই। তারপরে আমরা লাস্ট বাধ্য হয়ে ওয়ার্নিং দিই যে আগামী 15 মিনিট ঘড়ি ধরে এরপর থেকে আমরা মিছিল বের করব, হয় গুলি চালাবেন অথবা রাস্তা ছেড়ে দিবেন। তখন কিন্তু ঠিক 15 মিনিট হওয়ার পর যখন আমি হ্যান্ডমাইকে ঘোষণা দিই আমরা এখন মিছিল নিয়ে আগাবো, আপনাদের সিদ্ধান্ত আপনারা কোনটা করবেন, তখন উনি ওইখান থেকে কিন্তু হ্যান্ডমাইকে বললেন যে না ঠিক আছে আমরা রাস্তা ছেড়ে দিচ্ছি, বাট আপনাদের কাছে একটা অনুরোধ হচ্ছে আপনারা সাধারণ জনগণের কোনো জানমালের ক্ষতি হবে না, রাস্তার আশেপাশের কোনো কিছু তে হাত দিবেন না। তখন আমার মনের ভিতর একটা সন্দেহ হয়েছে হয়তো বা কোনো কিছু পজিটিভ হতে পারে, কারণ আমরা যেহেতু রাজনীতি করি, রাজনৈতিক পরিবেশে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের, যেহেতু সেনাবাহিনী যদিও সরকারের নিজস্ব পেটোয়া বাহিনী হিসেবে কাজ করে না, বাট আমাদের তখনও কিছুটা প্রতিপক্ষ হিসেবে আমরা তাদেরকে ট্রিট করেছি। তখন ওনার এটা থেকে আমার মনে হয়েছে হয়তো বা ভালো কিছু শুনতে পাবো। আমরা মেন রোডে উঠি এবং একটা পর্যায়ে এই পুরো মিছিলটা ওই অঞ্চল থেকে আমি কিন্তু পুরোটাই শাহবাগ পর্যন্ত হ্যান্ডমাইকে স্লোগান দিতে দিতে আসি। স্লোগানের আমার 2টা স্লোগানই ছিল যে এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল, ঘেরাও 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 হবে, গণভবন ঘেরাও হবে। যদি আমরা তখন জানতাম না এটা। আমরা শাহবাগ মোড়ে যাওয়ার পরে যখন ওইখানে একটা পর্যায়ে কিছু লোকজন বলাবলি করতে যে সমন্বয় একটা গণভবনের দিকে যাচ্ছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, ওই সময় তখন আমরা জানতে পারি যে আসলে শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। বলেন সমন্বয়ক, আপনি তো তখন সমন্বয়ক ছিলেন। হ্যাঁ, যদিও সমন্বয়ক থাকলেও আমি কিন্তু ছিলাম সিডিডিসিতে, যার কারণে আমি গণভবন ওই সময় যেতে পারি নাই। জনগণের উচ্ছ্বাস এবং উল্লাসের সাথে একসাথে আমি হতে পারি নাই। পরবর্তী শুনে আমার তো অবশ্যই শান্তি লাগছে এবং ভালো লাগছে যে আল্লাহর রহমত আমাদের এই বাংলাদেশের বুকে দাবিতে হয়েছে এবং আমরা নতুন করে যে স্বপ্ন দেখছি, আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে, নিরাপদ থাকবে, বাসযোগ্য হবে, সন্ত্রাস থাকবে না, দলীয় দাসত্ব থাকবে না, ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে। আমরা একই সাথে দেখেন অভ্যুত্থানে অনেক প্রাপ্তি থাকতে পারে, কিন্তু অপ্রাপ্তির দিক থেকে আমরা এখন দেখতে পেয়েছি যে শহীদদের যে বিচার করা বা শহীদদের পরিবারগুলোকে প্রাপ্য সম্মান এবং মর্যাদা নিশ্চিত করা, যারা আহত অবস্থায় আছে তাদেরকে সুচিকিৎসা করা, এই জায়গায় কেন যেন অন্তর্বর্তীকালীন সরকারে আমরা আন্তরিকতা ঘাটতি দেখতে পাচ্ছি। তাদের অনেক জায়গায় সক্ষমতা ঘাটতি থাকতে পারে, কিন্তু তাদের যে আন্তরিকতা, তাদের যে প্রচেষ্টা, সেই জায়গায় একদম প্রকাশ্যে সেটা ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা জুলাই সনদের কথা বলছি, যে ক্ষেত্রে আমাদের দাবির প্রেক্ষিতে গত 10ই মে সম্ভবত উপদেষ্টা পরিষদে মিটিং হলো, এর আগে আওয়ামী লীগকে সাসপেন্ড করলো, তখন বলো যে আগামী 30 কর্মদিবসের মধ্যে জুলাই সনদ দেওয়া হবে, কিন্তু আলটিমেটলি মে চলে গেল, জুন চলে গেল, জুলাই চলে আসছে, এখনও তারা জুলাই সনদ দিচ্ছে না। আমরা আরেকটা বিষয় বারবার বলতে চাই, এই অভ্যুত্থানের মাধ্যমে সবাই সব কিছু পেয়েছে। যারা বিশ্ববিদ্যালয়ের ডিন ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তারা এখন বিশ্ববিদ্যালয়ের বিসি হয়েছে, প্রক্টর হয়েছে, শিক্ষকরা পদোন্নতি পেয়েছেন, যারা 15 বছর আগে এপিএস ছিলেন তারা এখন সচিব পদমর্যাদার দায়িত্ব পেয়ে সুযোগ সুবিধা পাচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার এর জন্য যে লড়াই সংগ্রাম ছিল, এখনও সেই সংগ্রাম জারি করে গেছে। এখন কি গত 11 মাসিক অন্তর্বর্তীকালীন সরকার একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেখতে পেয়েছেন? আমাদের ছাত্র অধিকার পরিষদ এখনও আমাদের সভাপতি বিনিময়ের মূল্য আমরণ অনশন করে কেন? ছাত্র সংসদ নির্বাচনের জন্য। ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার, আমরা অনেক কিছু শুনি, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, বিভিন্ন ধরনের নির্বাচন, কিন্তু কোনো রাজনৈতিক দলের মুখ থেকে আমরা জাতীয় ছাত্র সংসদ নির্বাচনের যে প্রয়োজনীয়তা, শিক্ষার্থীদের যে দরকার, শিক্ষার্থীর ত্যাগের বিনিময়ে তাদের নেতৃত্বের মাধ্যমে ফেসিস্ট শেখ হাসিনার পতন হলো, কিন্তু আজকাল আমরা সেই শিক্ষার্থীদের ছাত্র সংসদ নির্বাচনকে নিয়ে তাদের চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি, যেটা আমাদের লজ্জা লাগে। একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে এখানে আন্তরিকতার ঘাটতি, সেটাও আমাদের খুব পীড়া দেয়। আমরা সেগুলো চাই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো একদম শেষ প্রান্তে আপনার কিছু বলা থাকলে 1 মিনিট সময়। 1 মিনিট বলবো। আমার সহ আলোচক যেটা বলল, ওনার মূল বক্তব্যের মধ্যে একটা অংশ ছিল ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টাকে উনি প্রায়োরিটি দিয়েছে। আমাদের দুর্ভাগ্য, দেখেন জুলাই আগস্টের এই গণ আন্দোলন সফল হয়েছিল সকল শ্রেণী পেশার, সকল মতাদর্শের লোকজন যখন একটা প্ল্যাটফর্মে ছিল, এবং যখন আমরা এক হতে পেরেছি তখন কিন্তু আমরা সফল হয়েছি। আমি আমাদের দলের একটা ব্যর্থতা নিব, হ্যাঁ আমরা গত 15 বছর বা 16 বছরে সফল হতে পারি নাই, বাট আমাদের চেষ্টা ছিল। আমরা ডেকেছি সাধারণ ছাত্র জনতা সহ সকলকে, বাট যখন আমাদেরকে ডাকা হলো আমরা কিন্তু ঘরে বসে থাকি নাই, আমরা তাদের সাথে একত্রতা পোষণ করেছি। ক্ষেত্র বিশেষে ফ্রন্টলাইনারে আমরা নেতৃত্ব দিয়ে হলেও এই আন্দোলনকে সফল করার চেষ্টা করেছি। কিন্তু সবথেকে বড় চাওয়া সারা বাংলাদেশের ছাত্র জনতার যে দাবিটা ছিল, বিগত 16 বছরে গণতান্ত্রিক যে পরিবেশ তথা ভোটের অধিকারের যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেটা নিয়ে কিন্তু আমাদের বিন্দুমাত্র কর্ণপাত নেই। আমরা দুর্ভাগ্য যে আমরা এখনও এটা নিয়ে
কথা বলতে হয়, আমাদের এই দাবির জন্য এখনও সবার কাছে আমাদের এইটা জানান দিতে হয়। কিন্তু এটা কিন্তু মূল প্রায়োরিটির একটা বড় অংশ ছিল যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশে রাষ্ট্র পরিচালনা কে করবে, সাধারণ জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করে সেটা নির্ধারণ করবে। কিন্তু সেইটা করার জন্য জাতীয় নির্বাচনটা সবার আগে দরকার ছিল। এটা কিভাবে হবে, কোন প্রেক্ষাপট হবে, সেটা আলোচনার বিষয় থাকতে পারে, বাট এটার জন্য আমাদের একমত হওয়ার জায়গা ছিল, যেটা আমরা করতে পারিনি। আমরা জাতি হিসেবে বিভক্ত হয়ে গিয়েছি, যার জন্য এখনো আওয়ামী ফ্যাসিস্টের একটা অংশ মাথাচাড়া দিয়ে ওঠার জন্য চেষ্টা করছে। সেটার দায়টাও আমাদের নিতে হবে এই আমাদের ডিভাইডেশন হওয়ার কারণে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, গণ অভ্যুত্থানের যে ফল, যেটি নাজমুলও বলছিলেন, সেই ফল হয়তো বা খুব দ্রুতই কারো কারো ঘরে পৌঁছে গিয়েছে, কিন্তু এই অভ্যুত্থানের যে স্পিরিট, সেটি যেন বিফলে না যায়। কারণ হলো, এই অভ্যুত্থানে যারা শহীদ, যারা তাদেরকে মূল্যায়নে যেন আমরা ব্যর্থ না হই। আর এই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, গুরুতরভাবে আহত হয়ে যারা এখনও হাসপাতালে আছেন, তাদের এবং তাদের পরিবারের যে ব্যথা, সেই ব্যথা যেন দূর করতে পারি। ফল যেমন ভোগ করা হবে, এই ফল যেন বিফলে না যায়, সেই বিষয়টিও যেন সামনে আনা হয়, এই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।